মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট তো করছি, কিন্তু পুরো টাকাটাই ডুবে যাবে না তো? বিশেষ করে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, যেমন ধরুন লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, এই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো তো বিভিন্ন কোম্পানির শেয়ারেতেই ইনভেস্ট হয়। তো এই ইকুইটি রিলেটেড মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করলে পুরো টাকাটা ডুবে যাবে না তো? এই প্রশ্নটা কিন্তু অনেক মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের মনেই আসতে পারে। বিশেষ করে গত কয়েক বছরে যেহেতু মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন এসেছে, সেই কারণেই অনেকেই নতুন নতুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার দিকে ঝুঁকছেন। এইবার অনেকের মনে এই ভাবনাটা আসছে যে লোভে পড়ে ইনভেস্ট তো করে দিলাম মিউচুয়াল ফান্ডে, তারপর ওই রোজ ভ্যালি কিংবা সারদার মতো যেখানে লোভে পড়ে অনেকেই ইনভেস্ট করেছিল, তারপর পুরো টাকাটাই ডুবে গেছে। এবার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটবে না তো? আজকে এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, যখনই আমরা কোনো জায়গায় ইনভেস্ট করব না, তখন আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে যে যেখানে আমি ইনভেস্ট করছি সেইখান থেকে আমার টাকাটা কিভাবে রিটার্নটা আসবে, রিটার্নটা কিভাবে আসে। যেমন ধরুন আমি ব্যাংকের ফিক্সড ডিপোজিট করলাম, তো ফিক্সড ডিপোজিট করলে আমাকে ইন্টারেস্ট দেয়, তো ব্যাংক সেই টাকাটা দেয় কোত্থেকে? ব্যাংকের সোর্সটা কি এই টাকা পাওয়ার? সোর্সটা এটাই যে ব্যাংক আমার থেকে টাকাটা এফডি হিসাবে নিল, এইবার সেই টাকাটাই ব্যাংক আবার অন্যজনকে ধার দিচ্ছে। কাউকে হাউজিং লোন দিচ্ছে, কাউকে কার লোন দিচ্ছে, কাউকে বা বিজনেস লোন দিচ্ছে। আর দেখবেন যে আমাকে ফিক্সড ডিপোজিটে যে ইন্টারেস্টটা দেবে আর অন্যকে যখন লোন দেবে তার থেকে বেশি ইন্টারেস্ট পাবে। তো এই যে ডিফারেন্সিয়েট অ্যামাউন্ট, এটাই হয়ে গেল ব্যাংকের লাভ, নেট ইন্টারেস্ট মার্জিন বলা হয়। তো সেই লাভটা আছে বলেই না ব্যাংক আমাদেরকে দিতে পারছে এফডির টাকাটা। ঠিক তেমনিভাবেই আমাদেরকে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টে কোত্থেকে টাকাটা আসে, মানে এখান থেকে কোত্থেকে গেনটা হয়, সেইটা জানা কিন্তু খুব জরুরি। তো আজকের ভিডিওতে সেইটা জানবো যে মিউচুয়াল ফান্ডের গেনটা কিভাবে হয়, এবং সেটা যদি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ডের কখনোই ইনভেস্টমেন্টটা জিরো হয়ে যেতে পারে না। প্র্যাকটিক্যালি তো সম্ভব না, থিওরিটিক্যালি কখনো কখনো হতেও পারে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা সম্ভব না। এইবার প্রথমে বলে নিই যে যখনই আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, তখন ফান্ডের যে ম্যানেজার আমাদের যে টাকাটা, সেই টাকাটা নিয়ে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে। ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করে, আর কিছু কিছু জায়গাতেও ইনভেস্ট করে। তো কোথায় তারা ইনভেস্ট করছে সেইটা জানতে গেলে আমরা যেটা দেখব সেটা হলো সেই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও। একটা এক্সাম্পল দেখে নিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আপনার বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনি এসবিআই ব্লু চিপ ফান্ডে ইনভেস্ট করেছেন, তো আপনি এসবিআই ব্লু চিপ ফান্ডেতে 100 টাকা ইনভেস্ট করেছেন। তো এই 100 টাকা এসবিআই ব্লু চিপ ফান্ডের ফান্ড ম্যানেজার কোথায় দিচ্ছে সেটা দেখে নিই। তো সেটা জানতে গেলে পোর্টফোলিও দেখতে হবে। তো আমরা দেখে নিই যে এসবিআই ব্লু চিপ ফান্ডের পোর্টফোলিওটা কি আছে। এদের পোর্টফোলিওতে দেখা যাচ্ছে যে এরা প্রতি 100 টাকায় 97 টাকা 62 পয়সা ইকুইটি বা বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করে, 90 পয়সা ডেট প্রোডাক্টে ইনভেস্ট করে। ডেট প্রোডাক্টের মধ্যে আছে কি? ট্রেজারি বিল। তো এই ট্রেজারি বিল একদম সেফ, সিকিউরড গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অপশান। সুতরাং এই যে 90 পয়সা 100 টাকার মধ্যে, এটা সেফ। তারপরে আদার্সে আছে 1 টাকা 48 পয়সা, এটা ইনভেস্ট আছে ট্রেপসেতে। এই ট্রেপস ব্যাপারে বিস্তারিতভাবে এই ভিডিওতে বলছি না, কারণ সেটা অন্য ভিডিও একদিন বানানো যাবে। তবে এইটুকু বুঝে রাখুন, ট্রেপস মানে হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের যে ক্যাশ টাকাটা আছে সেটা খুব শর্ট টার্মে, একদম অল্প সময়ের জন্য কাউকে ধার দেওয়া আছে, যাতে কিনা যখনই দরকার হবে সেই টাকাটা আমি পেয়ে যেতে পারবো। তো এই যে ডেটে যে টাকাটা আছে ট্রেজারি বিলেতে আর ওই ট্রেপসেতে যে টাকাটা আছে, এটাকে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে একদম ক্যাশ টাকাই বলতে পারেন। এইবার মিউচুয়াল ফান্ড এই যে সামান্য পার্সেন্টেজ টাকাটা, এই যে দুটো যদি আমি যোগ করি প্রায় 2.5%-এর মতো আসছে, এটা কেন এখানে রাখে? এর পিছনে কারণ হচ্ছে এটাই যে যখনই কেউ মিউচুয়াল ফান্ড ইউনিট বিক্রি করবে বা রিডেমশন রিকোয়েস্ট দেবে, তো তাকে তো সঙ্গে সঙ্গে টাকাটা দিতে হবে। সেই কারণের জন্য এরা কিছু ক্যাশ রাখে, এটা মোটামুটি ক্যাশ ইকুইভ্যালেন্ট ধরতে পারেন। তো মোটামুটি 2.5% তো এখানে চলে গেল। বাকি ম্যাক্সিমামটাই কোথায় আছে? ম্যাক্সিমাম 97.62% সেটা আছে বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্টমেন্ট। এইবার আমরা দেখি যে এসবিআই ব্লু চিপ ফান্ড এই যে 97 টাকা 62 পয়সা, এই টাকাটা কোন কোন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করছে। তো এসবিআই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে 50টা স্টক আছে, মানে 50টা কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করা আছে। এবার সব কোম্পানির শেয়ারেতেই সমান পার্সেন্টেজে নেই, কোনোটাতে বেশি আছে কোনোটাতে কম আছে। এইবার আমরা দেখে নিই যে টপ 10 ইনভেস্টমেন্ট মানে কি, মানে ম্যাক্সিমাম টাকাটা যে জায়গাগুলোতে ইনভেস্ট আছে সেই টপ 10 কোম্পানি কারা কারা। সবার প্রথমেই আছে এইচডিএফসি ব্যাংক। দেখুন এইচডিএফসি ব্যাংকেতে 100 টাকার মধ্যে 8 টাকা 37 পয়সা এইচডিএফসি ব্যাংকেতে আছে।
তারপরেই আছে আইসিআইসিআই ব্যাংক, যেখানে 7 টাকা 7 পয়সা আছে। এইভাবে 10টা যে কোম্পানিগুলো আছে, মানে যেগুলোতে সব থেকে বেশি বেশি করে ইনভেস্টমেন্ট আছে, সেগুলোর নাম আপনাকে আমি শো করলাম। এইবার আপনি ভাবুন যে এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানির শেয়ার কখনো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে? এই কোম্পানির শেয়ার জিরো হয়ে যাওয়ার চান্স কতটুকু? ধরুন এইচডিএফসি ব্যাংক ডুবে যাবে, এই সম্ভাবনা কতটুকু? আরবিআই বলছে যে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক আর এসবিআই ব্যাংক, এই 3টে ব্যাংক টু বিগ টু ফল। মানে কি, যে এরা এত বড় যে এটা ডুবে যাওয়ার চান্স খুব কম। তাহলে এইচডিএফসি ব্যাংকের ডুবে যাওয়ার সম্ভাবনা নেই, তার মানে এর শেয়ার প্রাইস জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আইসিআইসিআই ব্যাংকের জিরো হওয়ার সম্ভাবনা নেই। তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, দিগ্গজ কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, জিও, তারপরে রিলায়েন্স পেট্রোকেম, এত বড় একটা কোম্পানি। লারসেন অ্যান্ড টুব্রো, দেশের বড় বড় ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু বানায় লারসেন অ্যান্ড টুব্রো। তারপরে আছে ইনফোসিস, আইটিসি, মানে যত এফএমসিজি প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম দেখবেন আইটিসি বানায়। তারপর ধরুন টিসিএস কোম্পানি, কোটাক মহিন্দ্রা ব্যাংক, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, কোন কোম্পানিটা আপনার মনে হচ্ছে যে একবারে ডুবে যাবে? ডুবে গেলে তবেই তো এর শেয়ার প্রাইস শূন্য হবে। তো এগুলো কোনোটাই ডুবে যাওয়ার চান্স নেই। আর যদি ডুবেও যায়, একটা ডুববে, সবগুলো তো ডুববে না। এইবার দেখুন, এ তো 10টা কোম্পানি বললাম, এরপরে আর কি কি কোম্পানি আছে আরও কতগুলো আপনাকে শো করি। যেমন পরের লিস্টেতে কার আছে দেখুন, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, বড় একটা কার ম্যানুফ্যাকচারার মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। তারপরে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আমাদের স্টেট ব্যাংক ডুবে যাবে। পেজ ইন্ডাস্ট্রিজ, জকি, এইসব ইনারওয়্যার যারা বানায় তারা হচ্ছে পেজ ইন্ডাস্ট্রিজ। ভারতী এয়ারটেল, মানে আমাদের এয়ারটেল কোম্পানি। তারপরে আইসার মোটর, মারুতি সুজুকি, যত গাড়ি আছে না 4 হুইলার ম্যাক্সিমামটাই দেখবেন মারুতি সুজুকির, এরা ডুবে যাবে। হিন্দুস্তান ইউনিলিভার, আপনি যদি কোনো দোকানে যান, সেই দোকানেতে, বিশেষ করে যদি আপনি স্টেশনারি দোকানেতে যান, ম্যাক্সিমাম যে জিনিসগুলো আছে দেখে যাবেন তার অর্ধেকটাই হিন্দুস্তান ইউনিলিভারের। যত সাবান, তেল, শ্যাম্পু সব হিন্দুস্তান ইউনিলিভার, না হয় আইটিসি। তো এই কোম্পানিগুলো, এইগুলো ডুবে যাবে। বাজাজ ফাইন্যান্স, আল্ট্রাটেক সিমেন্টের জগতে একটা বড় কোম্পানি হচ্ছে আল্ট্রাটেক। তো এরকম 50টা কোম্পানি আছে, এগুলো যদি সবগুলো ডুবে যায়, এই সমস্ত কোম্পানিগুলো যদি ডুবে যায়, তাহলে কি হবে, আপনার ইকুইটি পোর্শনটা ডুবে যাবে। তারপরেও কিন্তু একদম জিরো হবে না, 2.5% যেটা ডেট আছে সেটা তো থাকবে, কিন্তু বলা যেতে পারে ম্যাক্সিমামটাই ডুবে গেল। কিন্তু আপনি একবার চিন্তা করে ভাবুন তো, যে এই বড় বড় যে কোম্পানিগুলো পড়লাম, এই এত বড় বড় ব্যাংক, এত বড় এফএমসিজি কোম্পানি, আইটি কোম্পানি, এইগুলো যদি সব ডুবে যায়, তাহলে দেশ থাকবে? তাহলে দেশও ডুবে যাবে। স্টেট ব্যাংক ডুবে যাবে, আইসিআইসিআই ব্যাংক ডুবে যাবে, এইচডিএফসি ব্যাংক ডুবে যাবে, তাহলে ওই ব্যাংকের এফডিরও কিছু ভ্যালু থাকবে? সবই ডুবে যাবে। তো এইটা কখনো সম্ভব হবে? এটা তখনই সম্ভব হবে যখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে বা ভারত দেশটা ধ্বংস হয়ে যাবে। একমাত্র তখনই এই সম্ভাবনা আছে যে এই বড় বড় কোম্পানিগুলো ডুবে যাবে। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু প্র্যাকটিক্যালি জিরো হওয়া অসম্ভব। কিন্তু যেটা হতে পারে সেটা কি? সেটা হলো যে আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু 10 থেকে 20% কোনো সময় কমেও যেতে পারে, এবং এটা নর্মালও। কারণ আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, আলটিমেটলি এইসব কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হচ্ছে। তো এবার এইসব কোম্পানির শেয়ার প্রাইস যেটা, সেইটা কিন্তু আপ ডাউন হতে পারে। জিরো তো হবে না, কিন্তু কখনো কখনো 5-10% কমে বা বেড়ে যেতে পারে। সেটা ডিপেন্ড করছে সেই শেয়ারগুলো কীরকম পারফর্ম করছে, সেই কোম্পানিগুলো কীরকম লাভ করছে তার উপরেতে। তো এটা দেখা যায় যে শর্ট টার্মেতে এইসব কোম্পানির শেয়ার ওঠানামা করে, এবং সেই ওঠানামার কারণে আপনার যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট হয়েছে তার ভ্যালুটা কম বেশি হতে পারে। হয়তো আপনি 100 টাকা ইনভেস্ট করলেন, 1 বছর পরে দেখা গেল হয়তো 90 টাকাও হয়ে যেতে পারে। এইবার মনে করুন আপনি 100 টাকা ইনভেস্ট করেছিলেন, 1 বছর পরে আপনার ভ্যালু কমে গেছে, আলটিমেটলি আপনার মিউচুয়াল ফান্ডের দাম তখন কমে হয়ে গেছে 90 টাকা। তো এই যে কমে গেছে, এইটাকে আমরা বলি নমিনাল লস, মানে লসটা খাতায় কলমে। আপনি যদি লসটা বুক করেন, মানে আপনি যদি ওই মিউচুয়াল ফান্ড ইউনিটটাকে বিক্রি করে দেন, তবে আপনার লস হলো। কিন্তু যদি আপনি বিক্রি না করেন, যদি আপনি হোল্ড করে রেখে দেন, তাহলে তো আমি বলতে পারি না আপনার লস হলো। আপনাকে তো কেউ বাধ্য করেনি যে এখন এটা বিক্রি করে দিতে হবে, আপনি ধরে রাখুন। এটা তো হতেই পারে। যেমন ধরুন আপনি আজকে সোনা কিনেছেন, 85,000 টাকা দিয়ে সোনা কিনলেন, কাল কোনো কারণে সোনার দাম কমে গেল, কমে 80,000 হয়ে গেল, তো আমি তো বলতে পারি না আপনার লস হয়ে গেল। আপনি সোনাটা রেখে দিন, আবার এমন হতেই পারে কিছুদিন পরে আবার দাম বেড়ে যেতে পারে। একই জিনিস হয় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও, আপনার দাম আবারও বেড়ে যেতে পারে। সুতরাং যখন মিউচুয়াল ফান্ডে আপনার ভ্যালু কমে যাবে, সেই সময় কিন্তু আমাদের টেনশানেতে বিক্রি করে দিলে চলবে না, বরং আমাদের কি কি করতে হবে? 3টে কাজ আমাদেরকে করতে হবে। কি কি? এক এক করে বলি। প্রথম, নেভার সেল ইন প্যানিক। মানে আমার মিউচুয়াল ফান্ডের ভ্যালু কমে গেছে, 1 বছর পরে 100 টাকা 90 টাকা হয়ে গেছে, এই ভয়েতে বিক্রি করে দেবেন না। কারণ মিউচুয়াল ফান্ডেতে, শেয়ারেতে এইরকম ঘটনা হামেশাই ঘটে। কখনো কখনো দাম কমে, কখনো কখনো বাড়ে, কিন্তু যদি আপনি লম্বা সময় ধরে ইনভেস্ট করেন, তখন দেখবেন লম্বা সময়ে কিন্তু সেটা বাড়বে।
তো প্যানিক হয়ে গিয়ে বিক্রি করে দিলে হবে না, বরং আরেকটা জিনিস করা যেতে পারে কি, যখন কমে যাচ্ছে না সেই সময় আরও বেশি বেশি কিনে রাখুন, কারণ সেই সময় আপনি আপনার এই মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো সস্তায় কিনতে পারবেন। 2 নম্বর, কিপ ইনভেস্টমেন্ট অবজেক্টিভ ইন মাইন্ড। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাই কিন্তু আপনাকে ওই প্যানিক সময়তে শান্ত থাকতে হেল্প করবে। মনে করুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি একটা স্মল ক্যাপ ফান্ডেতে, ধরুন আমি অ্যাক্সিস স্মল ক্যাপে ইনভেস্ট করেছি, এবং আমি ইনভেস্ট করেছি কারণ আমার মেয়ে তার হায়ার স্টাডির জন্য, তার এখন বয়স 6 বছর, তার হায়ার স্টাডি যখন সে করবে তখন তার বয়স হবে 18 বছর। তো মোটামুটি আজ থেকে 12-13 বছর পরে হায়ার স্টাডিজের জন্য টাকা লাগবে। এখন আমি প্রতি মাসে এসআইপি করছি, তো আমার স্মল ক্যাপ ফান্ড খুব ভোলাটাইল, হতেই পারে যে মাঝখানে আমি যে টাকাটা ইনভেস্ট করেছি তার ভ্যালু কমেও যেতে পারে, কিন্তু তাতে কি আসে যায়, যদি আমার মিউচুয়াল ফান্ডের ভ্যালু বেড়ে যায় তখন আমি বিক্রি করব না, কারণ আমি জানি আমার এখনও টাইম অনেক বাকি আছে। আবার কমে গেলেও আমি বিক্রি করব না, কমলেও বিক্রি করব না, বাড়লেও বিক্রি করব না। আমি তো এখন দেখবই না, আমি দেখব কখন, যখন ওই 17-18 বছর ওর বয়স হবে, সেই সময় 1 বছর বা 1.5 বছর বাকি আছে, এই রকম সময়তে আমি খুলে দেখব যে এই ফান্ডের ভ্যালু কমলো না বাড়লো। তার আগে পর্যন্ত আমি এদিকে তাকাবই না। তো যদি আমি বিক্রি করবই না তাহলে আমার দেখে লাভ কি, ডেলি এর প্রাইস চেক করা কোনো মানেই হয় না। তো আপনি ইনভেস্টমেন্ট অবজেক্টিভটা মাথায় রাখবেন যে আমি কী কারণের জন্য ইনভেস্ট করেছি, সেই অবজেক্টিভ যদি ফুলফিল না হয় বা যদি আমার দেরি থাকে, তো তার আগে কমলো বা বাড়লো সেই নিয়ে প্যানিক হওয়ার কিচ্ছু নেই। 3 নম্বর যেটা করতে হবে সেটা হলো ডাইভার্সিফাই ইওর অ্যাসেট ক্লাস। মানে আমি যে টাকাটা ইনভেস্ট করব, আমার যে টোটাল ইনভেস্ট করার ক্ষমতা আছে, সেই টাকাটা আমি বিভিন্ন জায়গাতে রাখবো। মানে আমি শুধু কেন মিউচুয়াল ফান্ডে ইকুইটিতেই রাখবো, আমি কিছু টাকা ইকুইটিতে রাখবো, কিছু টাকাটা ডেটেতে রাখবো, কিছু টাকাটা গোল্ডে রাখবো। আমি যদি আলাদা আলাদা জায়গাতে ইনভেস্ট করে রাখি তাহলে যে কোনো সময়েতে একটা অ্যাসেট ক্লাস খারাপ পারফর্ম করলে অন্যটা ভালো করবে। ইকুইটি খারাপ করলে দেখা যাবে গোল্ডের দাম বেড়ে গেছে, ইকুইটি গোল্ড খারাপ আছে কিন্তু দেখা যাবে হয়তো ইন্টারেস্ট বেশি হয়ে গেছে, সেই কারণের জন্য ব্যাংকের এফডিতে আমার ভালো ইন্টারেস্ট দিচ্ছে বা পোস্ট অফিসে আমার ভালো ইন্টারেস্ট দিচ্ছে। যদি আমি অনেক জায়গাতে ইনভেস্ট করে রাখি তাহলে কি হবে, আমার একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ হয়ে থাকবে। তো সুতরাং কোনো একটা জায়গায় কমে গেলেও আমার চিন্তা থাকবে না, সেই সময় টাকা দরকার হলে তাহলে আমি এইটা বেচবো না, যেটা আমার লাভ আছে সেইটা বিক্রি করে দেবো। তো এইভাবে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ তৈরি করা যেতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলে রাখা দরকার, মিউচুয়াল ফান্ডে যে টাকাটা ইনভেস্ট হয় সে টাকাটা কিন্তু মিউচুয়াল ফান্ড কোথায় ইনভেস্ট করে এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট। প্রতিদিনের এর কত এনএভি আছে, আপনার ইউনিট কত, কোন কোন স্টকেতে ইনভেস্ট হচ্ছে, সব কিছু আপনি দেখতে পাবেন। এবং এটা সেবি রেগুলেটেড, সেবি কিন্তু এটাকে বেশ নজরদারিতে রাখে, ওদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। মিউচুয়াল ফান্ড যারা কোম্পানি আছে তাদেরকে সব কিছু মেনটেন করে চলতে হয়, তাদেরকে সব রুল নিয়ম এগুলোকে মানতে হয়, তবেই কিন্তু তারা চালাতে পারবে। সুতরাং এইখানে কিন্তু আপনার ওই রোজ ভ্যালি বা সারদার মতো কেস নয়, এর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কিভাবে আলাদা সেটা আপনাকে বুঝিয়ে বললাম, এবার বাকিটা আপনার সিদ্ধান্ত নেবার, সেটা আপনি নিজের মতো করে নেবেন।